আসসালামু আলাইকুম, সবাইকে নার্স ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের পদার্থের গঠন এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এই অধ্যায়ের আমরা 3টি ক্লাস নিব। প্রথম ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস আমরা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে আমাদের এই দ্বিতীয় ক্লাসে আমরা যা শিখব, বা প্রথম ক্লাসে আমরা যা শিখেছি একটু রিক্যাপ করে দিই। মৌলিক পদার্থ বা মৌল কাকে বলে, যৌগিক পদার্থ বা যৌগ কাকে বলে, এটা আমরা শিখছি। পরমাণু এবং অণু সম্পর্কে ধারণা নিয়েছি। তারপর মৌলের প্রতীক এবং সংকেত সম্পর্কে আলোচনা করেছি। মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে পারমাণবিক সংখ্যা, আণবিক ভর সংখ্যা নিয়ে আলোচনা করেছি এবং পরমাণু মডেলের মধ্যে দুইজন বিজ্ঞানীর মডেলের কথা বলেছিলাম আমরা, রাদারফোর্ড এবং নিলস বোর। তার মধ্যে রাদারফোর্ড আমরা পড়ে ফেলছি প্রথম অধ্যায়, মানে প্রথম ক্লাসে, ঠিক আছে। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ক্লাসে আমরা কি শিখব? দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা শিখব পরমাণু মডেলেরই এই যে নিলস বোর সাহেবের মডেল। পরমাণুর ইলেকট্রন বিন্যাস শিখব আমরা। ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমরা উপশক্তি স্তরের ধারণা নিয়ে নিব। তারপর আইসোটোপ সম্পর্কে কথাবার্তা বলবো এবং কি পারমাণবিক ভর থেকে পারমাণবিক ভর নিয়ে আলাদাভাবে আলোচনা করব। গড় আপেক্ষিক ভর নিয়ে আলোচনা করব এবং আইসোটোপের মাধ্যমে আইসোটোপের যে শতকরা পরিমাণ, এই শতকরা পরিমাণ থেকে কিভাবে গড় পারমাণবিক ভর বা গড় আপেক্ষিক ভর পাই, আবার গড় আপেক্ষিক ভর বা গড় পারমাণবিক ভর থেকে কিভাবে আইসোটোপের পরিমাণ পাবো, সেটা নিয়েও আজকে আলোচনা করব। অর্থাৎ আইসোটোপের শতকরা পরিমাণ কিভাবে পাবো সেটা নিয়েও কি আজকে এই ভিডিওতে আলোচনা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এই অধ্যায়ের মূল বেসিকগুলা বা যে টপিকগুলো আছে, ঠিক আছে, সেই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ 3 নাম্বার ভিডিওতে বা তৃতীয় ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের যাবতীয় বোর্ডে কী ধরনের কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, এই প্রত্যেকটা টপিক ওয়াইজ কিভাবে বোর্ডে কোয়েশ্চেন আসছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের তৃতীয় ভিডিওতে। বোঝা গেছে ব্যাপারটা? তো আজকে কথাবার্তা না বলে ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে বোর পারমাণবিক মডেল, ঠিক আছে। তো বোর পারমাণবিক মডেল আমরা 3 ভাবে শিখবো। দেখো, বোর পারমাণবিক মডেল আমরা কি 3 ভাবে শিখবো। 1 নাম্বার, তার প্রস্তাবনা নিয়ে আলোচনা করব আমরা, প্রস্তাবনা, ঠিক আছে। 2 নাম্বার, বোর পরমাণু মডেলের সাফল্য কি, ঠিক আছে, বোর পরমাণু মডেলের সাফল্য কি সেটা নিয়ে আলোচনা করব। আর 3 নাম্বার মডেল অর্থাৎ বোরের সীমাবদ্ধতা বা ভুল নিয়ে আলোচনা করব। সীমাবদ্ধতা বা ভুল নিয়ে আলোচনা করব। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? যে 3 ভাবে আমরা বোর পরমাণু মডেলকে অ্যানালাইসিস করব বা শিখব আমরা। বোঝা গেছে? তাহলে বোর পরমাণু মডেলের প্রস্তাবনা নিয়ে শুরুতে কথা বলি যে বোর সাহেব কি বলছে। সর্বপ্রথম বোর দেখো, রাদারফোর্ড মডেল বলছিল যে কি কিছু কক্ষপথ আছে, এই কক্ষপথের মধ্য দিয়ে কি করে ইলেকট্রনগুলা ঘোরে। আমাদের রাদারফোর্ড আমাদের বলে গেছিল যে কি করছে, যে ইচ্ছামতো, মানে তোমার বিষয়টা কেমন, যে ইলেকট্রনগুলা থাকতেছে, ঠিক আছে। আমরা যদি রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু আঁকানোর চেষ্টা করি, এই যে এটা তার নিউক্লিয়াস, এটা কি বাইরের শক্তি স্তরগুলা, ঠিক আছে। তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে থাকে ইলেকট্রনগুলা, ঠিক আছে। এই যে বাইরে থাকে ইলেকট্রনগুলা, বোঝা গেছে ব্যাপারটা? বাইরে থাকে ইলেকট্রনগুলা, এই যে এইভাবে আবর্তন করে এইটা রাদারফোর্ড বলে গেছে। কিন্তু 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 বোর সাহেব বলছে যে দেখো, এইখানে ইলেকট্রনগুলা ইচ্ছামতো আবর্তন করতে পারে না বা ইচ্ছামতো চলতে পারে না, ঠিক আছে। ইচ্ছামতো চলতে পারে না, কিভাবে চলতে? তাহলে কিছু অনুমোদিত কক্ষপথ আছে। তাহলে প্রথম কথাটা দেখো, যে কি করতেছে, সেটা ইচ্ছামতো চলতে পারতেছে না, ঠিক আছে। ইচ্ছামতো চলে না, ইচ্ছামতো চলে না, ঠিক আছে। তাহলে এখন প্রস্তাবনা দিল যে এই ইচ্ছামতো চলে না। এখন তাহলে কোশ্চেন হইতেছে না যে তাহলে কিভাবে চলে? এই যে কিভাবে চলে সেটা হচ্ছে কিছু অনুমোদিত,
দেখো কিছু অনুমোদিত স্থির কক্ষপথ অনুমোদিত অনুমোদিত স্থির কক্ষপথ আছে। কি কক্ষপথ? স্থির কক্ষপথ। স্থির কক্ষপথ দিয়ে কি করে? এগুলা চলে। তাহলে এই যে ইলেকট্রনগুলা আবর্তন করে, কাকে আবর্তন করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতেছে। এই আবর্তনগুলা ইচ্ছামতো চলে না, ঠিক আছে? ইচ্ছামতো চলে না বা ইচ্ছামতো আবর্তন করে না। কিভাবে তাহলে আবর্তন করে? কিছু অনুমোদিত স্থির কক্ষপথ আছে। প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ, দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ, এরকম কিছু অনুমোদিত কক্ষপথ আছে, ঠিক আছে? এই অনুমোদিত কক্ষপথ দিয়ে কি চলবে? আমাদের ইলেকট্রনগুলা চলবে। বুঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? বোর পরমাণু মডেলের বা বোর সাহেবের প্রথম প্রস্তাবনা কি ছিল? প্রথম প্রস্তাবনা ছিল যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো চলে না, ঠিক আছে? কিছু অনুমোদিত স্থির কক্ষপথ আছে, ঠিক আছে? এই অনুমোদিত স্থির কক্ষপথ অনুযায়ী কি করে? ইলেকট্রনগুলা তোমার আবর্তন করে। কাকে? নিউক্লিয়াসকে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে ইনি মূলত প্রস্তাবনা দিল কার উপর ভিত্তি করে? ওই যে রাদারফোর্ডের যে ভুলটা করছিল, সেই ভুলটাকে কি করলো? সংশোধন করে দিল। বোঝা গেছে ব্যাপারটা? এবার এই অনুমোদিত কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? অনুমোদিত কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান এই যে 1 2 3 4 5 6, এই যে এরকম হইতে পারে, ঠিক আছে? 1 2 3 4 5 6 হইতে পারে। বুঝা গেছে ব্যাপারটা? এবার এবার উনি কি করছে? যে এগুলার এক একটা নাম দিছে, ঠিক আছে? তাহলে এন এর মান 1 হইলে কি শেল বা কোন কক্ষপথ, ঠিক আছে? এগুলার একটা নাম দিছে। বুঝা গেছে ব্যাপারটা? খেয়াল করো। এই যে ইলেকট্রন বিন্যাস যখন আমরা পড়বো না, তখন এই বিষয়টা আমার খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন বিন্যাস যখন আমরা শিখবো, এই জিনিসটা এন এর মানগুলা খুব ভালোভাবে জানতে হবে। তাহলে এনকে আমরা প্রধান শক্তি স্তরও বলতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? এনকে আমরা প্রধান শক্তি স্তরও বলতে পারি। এবার এন এর মান এখানে খেয়াল করো। এন এর মান যখন 1, ঠিক আছে? তখন তখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কে শেল। কে শেল বা কে কক্ষপথ, ঠিক আছে? কে শেল বা কে কক্ষপথ। বোঝা গেছে ব্যাপারটা? যখন n ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে? তখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এল শেল। এল শেল বা এল কক্ষপথ, ঠিক আছে? n ইজ ইকুয়ালস টু যখন 3, তখন এটাকে আমরা কি বলবো? কে এল এম শেল। বোঝা গেছে ব্যাপারটা? এটাকে আমরা বলবো এম শেল বা এম কক্ষপথ। n ইজ ইকুয়ালস টু যখন 4, তখন সেটাকে আমরা বলবো এন শেল। সরি, শেষ লিখে ফেলছি বারবার। এন শেল বা এন কক্ষপথ। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে ব্যাপারটা? তাহলে n ইজ ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে কে শেল, n ইজ ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এল শেল, n ইজ ইকুয়ালস টু যখন 3 হবে তখন এম শেল, এবং n ইজ ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে এন শেল, ঠিক আছে? এখন কথা হচ্ছে n ইজ ইকুয়ালস টু 5 হতে পারে, 6 হতে পারে? হ্যাঁ হতে পারে, ঠিক আছে? হ্যাঁ হতে পারে। n ইজ ইকুয়ালস টু 5 হলে ও শেল, ঠিক আছে? n ইজ ইকুয়ালস টু 6 হলে পি শেল, এরকম শেলগুলো বাড়তে থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? তো আমাদের এসএসসি পর্যন্ত আমাদের n ইজ ইকুয়ালস টু 4 পর্যন্তই আলোচনা সীমাবদ্ধ থাকে। কেন সীমাবদ্ধ থাকে জানো? কেন সীমাবদ্ধ থাকে জানো? আমাদের এসএসসিতে, এই যে আমাদের এসএসসিতে কেন এই চতুর্থ কক্ষপথ বা আমাদের 4 পর্যন্ত n ইজ ইকুয়ালস টু 4 পর্যন্ত, শুধু এসএসসি না, এইচএসসিতেও এই n ইজ ইকুয়ালস টু 4 পর্যন্তই শেখানো হয়। কারণ কি? এই এসএসসি বা এইচএসসিতে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের 1 থেকে 30টি মৌল, ঠিক আছে? এক থেকে 30টি মৌল শিখলেই আমাদের হয়ে যায়, ঠিক আছে? 1 থেকে 30টি মৌল শিখলেই হয়ে যায়। এবং 1 থেকে 30টি মৌল, ঠিক আছে, এই যে n ইজ ইকুয়ালস টু 4 অর্থাৎ 4 নাম্বার কক্ষপথ জুড়েই কি আছে? বিস্তৃত আছে। বোঝা গেছে ব্যাপারটা? যে n ইজ ইকুয়ালস টু 4 কেন নিছি? n ইজ ইকুয়ালস টু 4 এর জন্য নিছি যে আমাদের এসএসসিতে 1 থেকে 30টি মৌল আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এই 1 থেকে 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস বলো, বিশ্লেষণ বলো, বিভাগ বলো, বিভাজন বলো, ঠিক আছে? সবগুলা করার জন্য আমার n ইজ ইকুয়ালস টু 4 পর্যন্ত নিলেই হয়ে যায়।
n ইজ ইকুয়ালস টু 4 পর্যন্ত নিলেই হয়ে যায়, যার কারণে আসলে আমরা বাড়তি কিছু শিখি না বা বাড়তি কিছু আলোচনা করি না। বুঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? তাহলে n ইজ ইকুয়ালস টু 4 পর্যন্তই আমরা সীমাবদ্ধ থাকি। কেন? কারণ আমাদের এসএসসি সিলেবাসে 1 থেকে 30টি মৌল শিখতে বলা হয়েছে। বুঝা গেছে ব্যাপারটা? উত্তরটা খুঁজে পাইছো? আচ্ছা ঠিক আছে। তাহলে বোর্ডের প্রস্তাবনা যে ছিল, প্রস্তাবনা 1 থেকে আমরা এইটুকু পড়াশোনা বা এইটুকু আলোচনা আমরা শিখতে পারি। ঠিক আছে? বোর্ডের এক নাম্বার আলোচনা থেকে বা 1 নাম্বার প্রস্তাবনা থেকে আমরা এতটুকু শিখতে পারি। এবার আসো, তাহলে বোর্ড কি একটা কথাই বলছে? না, বোর্ড আরো কথা বলছে। ঠিক আছে? বোর্ড দেখো 2 নাম্বার কথা কি বলছে। 2 নাম্বার কথা বলছে যে দেখো এই যে ইলেকট্রনগুলা যে ঘুরতেছে, ঠিক আছে, ইলেকট্রনগুলা ঘুরতেছে, তাহলে এটার একটা বেগ আছে। ঠিক আছে? এটাকে বলে ওইখানে কৌণিক ভরবেগ। ঠিক আছে? উনি এটা ডিফাইন করছে কৌণিক ভরবেগ হিসাবে। ঠিক আছে? তো কৌণিক ভরবেগ এই যে এম ভি আর ইজ ইকুয়ালস টু NH বাই 2 পাই। এই যে এইটা একটা সমীকরণ প্রদান করছে কে? বোর সাহেব। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে বোর সাহেব এই যে একটা সমীকরণ প্রদান করলো, কি? কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়ালস টু NH বাই 2 পাই। ওই যে আমরা বললাম না 3 নাম্বার ক্লাস করবো আমরা, কিভাবে বোর্ডে কোশ্চেন আসে। দেখো এই যে আমরা পরিচয়গুলো লিখে দিই এইখানে। ঠিক আছে? এম হচ্ছে ইলেকট্রনের ভর। এই যে এইটা দিয়ে ম্যাথ আসতে পারে। ঠিক আছে? বোর্ড কোশ্চেনে এটা দিয়ে ম্যাথ আসতে পারে। কিভাবে ম্যাথ আসে আমরা গাণিতিক যে অংশটা দিব তোমাদের, ঠিক আছে, সেই গাণিতিক অংশে আলোচনা করব এই যে এই ম্যাথ দ্বারা বা এই সমীকরণ দ্বারা কিভাবে ম্যাথ করতে হয়। ঠিক আছে? এটা আমরা কি শিখবো? গাণিতিক অংশে শিখবো। বোঝা গেছে ব্যাপারটা? আজকে পরিচয়গুলো শিখবো আমরা শুধু। তাহলে কৌণিক ভরবেগ প্রদান করছে কে? বোর সাহেব। ঠিক আছে? তাহলে বোর সাহেব যে কৌণিক ভরবেগ প্রদান করলো, তাহলে কৌণিক ভরবেগ কিসের উপরে ভিত্তি করে প্রদান করলো? এই যে ভর, ঠিক আছে, তারপরে বেগ, তারপরে তোমার ব্যাসার্ধ, তারপর এন হচ্ছে কি? কক্ষপথের সংখ্যা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, 2 হচ্ছে 2 ধ্রুবক, আর পাই হচ্ছে পাই, যেটার ধ্রুবক, যেটার মান হচ্ছে 3.1416। বুঝা গেছে ব্যাপারটা? এবার আসো, তাহলে এম কি বলতেছি আমরা? এম কে বলতেছি আমরা ইলেকট্রনের ভর। ঠিক আছে? ইলেকট্রনের ভর যেটা মুখস্থ, ইলেকট্রনের ভর যেটা মুখস্থ, কত? ইলেকট্রনের ভর কত বলতো? সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻27 গ্রাম। আই থিঙ্ক, আমি একটু চেক করে নিই, দাঁড়াও, আমি একটু চেক করে নিই যে আসলে এটা কি মনে হয়। ঠিক আছে? তাহলে এইটা বোঝা গেছে ব্যাপারটা? 34 কেজি, সরি 34 গ্রাম। ঠিক আছে? 34 গ্রাম। তাহলে 9.11 ইন্টু 10⁻34 গ্রাম। ঠিক আছে? এটা আর দেখি আমরা শিখেছিলাম 38 গ্রাম। সরি, ঠিক আছে? তাহলে কত? 9.11 ইন্টু 10⁻38 গ্রাম। ঠিক আছে? 38 গ্রাম, বা এটাকে কেজিতে নিলে কত পাবো আমরা? যে 9.11 ইন্টু 10⁻31 কেজি। হ্যাঁ, এই যে দুইটা মান তো একটু উল্টাপাল্টা লেগে যায়। ঠিক আছে? তাহলে গ্রামে বললে -28 কেজি, সরি 8 গ্রাম, এবং কেজিতে বললে কত? 31 কেজি। বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে কি? এম এর মান। এবার মুখস্থ, কিন্তু ভির মান দেওয়া থাকবে। ঠিক আছে? ভি ইজ ইকুয়ালস টু কি? বেগ। ঠিক আছে? ভি ইজ ইকুয়ালস টু কি? বেগ। তারপর আর কি? আর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। ঠিক আছে? পরমাণুর ব্যাসার্ধ। ঠিক আছে? ব্যাসার্ধ। তারপরে কি? এন কি? এন হচ্ছে কক্ষপথের সংখ্যা। এন কি? এন হচ্ছে কক্ষপথের সংখ্যা। এন কি? কক্ষপথের সংখ্যা। তারপরে এইচ কি? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান কিন্তু মুখস্থ। ঠিক আছে? প্লাঙ্ক সাহেবের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক লিখে দিচ্ছি মানটা। ঠিক আছে? প্লাঙ্কের ধ্রুবক, এই মানটা কত? প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। হ্যাঁ, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড।
গেল সেকেন্ড, ঠিক আছে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে কিসের মান? এটা আমাদের প্লাঙ্কের ধ্রুবকের মান। প্লাঙ্কের ধ্রুবককে এইচ দ্বারা প্রকাশ করে। অপরদিকে এই যে টুর কথা যদি বলি, টু তো টুই, ঠিক আছে। আর পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.1416। বোঝা গেছে ব্যাপারটা? পায়ের মান কত? 3.1416। তাহলে দ্বিতীয় প্রস্তাবনা, সেটা হচ্ছে কৌণিক ভরবেগের প্রস্তাবনা। সেইখান থেকে আমরা এই যে এই তথ্যগুলা বা এই পড়াশোনাগুলা করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা দিয়ে কি ম্যাথ আসে? হ্যাঁ ভাইয়া, ম্যাথ আসে, টুকটাক ম্যাথ আসে, আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমাদের এখানে জায়গা নাই, আমরা এইদিকে পড়াশোনা করব, এইদিকে পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি বোর পরমাণু মডেলের তৃতীয় প্রস্তাবনা। ঠিক আছে, বোর পরমাণু মডেলের তৃতীয় প্রস্তাবনা। ঠিক আছে, 3 নম্বর প্রস্তাবনা। 3 নম্বর প্রস্তাবনা কি বলছে? যে দেখো, 3 নম্বর প্রস্তাবনা বলছে যে ঘোরার সময়, মানে মূল কথা হচ্ছে যে রাদারফোর্ড যে মডেলটা বলে দিছিল, ঠিক আছে, রাদারফোর্ড যে মডেলটা বলছিল, সেখানে কি বলছিল? যে ঘোরার সময় কি করে শক্তি, ওই যে ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব মতে দেখছিলাম আমরা, ঘোরার সময় কি করে ইলেকট্রন শক্তি শোষিত করে বা বিকিরিত করে। ঠিক আছে, শোষিত করে বা বিকিরিত করে, মানে আমরা মূলত শোষিত শিখছিলাম। কিন্তু বোর পরমাণু মডেল বলতেছে যে না, ঘোরার সময় শক্তি শোষিত বা বিকিরিত হয় না। ঠিক আছে, এই যে ঘোরার সময় শক্তি শোষিত বা বিকিরিত হয় না, মানে মূল কথা হচ্ছে যে বিষয়টা বুঝো, যে এই যে ইলেকট্রন যে ঘুরতেছে, ঠিক আছে, এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, ঠিক আছে, ইলেকট্রন যে ঘুরতেছে, এই ঘোরার সময় কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। এই যে ইলেকট্রন ঘোরার সময় শক্তি শোষিত বা বিকিরিত হয় না। অর্থাৎ এই যে এটা ধরো নিউক্লিয়াস, এটা কি বাইরের শক্তি স্তরগুলা, এবং এই বাইরের শক্তি স্তরগুলাতে ইলেকট্রনগুলা কি করতেছে? প্রদক্ষিণ করতেছে। এই ইলেকট্রন যখন ঘুরে, তখন কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। ঠিক আছে, শক্তি শোষিত বা বিকিরিত হয় না। এখন বোর সাহেব বলতেছে যে এই সময় তো ইলেকট্রন শোষিত বিকিরিত হয় না, কিন্তু যখন এই ইলেকট্রনটা লাফ দিয়ে দ্বিতীয় প্রথম শক্তি স্তরে আসবে, অথবা এই নিম্ন, মানে এটা তো উচ্চ শক্তি স্তর, এটা তো নিম্ন শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। দেখো, ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর, অর্থাৎ কি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন আলো কি হয়? তখন হচ্ছে শক্তি বিকিরিত হয় মানে কি? মানে শক্তিটা ছাড়ে দেয়। বুঝছো ব্যাপারটা? শক্তিটা ছাড়ে দেয় যখন 2 নাম্বার থেকে 1 নাম্বারে আসে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে দেখো, যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে, ঠিক আছে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন কি হইতেছে? তখন শোষিত হইতেছে। ঠিক আছে, তখন শোষিত হয়। আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে, ঠিক আছে, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তখন কি করতেছে? তখন বিকিরিত করতেছে। শক্তি বিকিরিত করতেছে, শক্তি শোষিত করতেছে, শক্তি বিকিরিত করতেছে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝো ব্যাপারটা, যে যখন ইলেকট্রনগুলা এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তখন শোষিত বা বিকিরিত হয় না। কার? শক্তির শোষিত বা বিকিরিত হয় না। কিন্তু যখন এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করে, ঠিক আছে, ইলেকট্রনগুলা গমন করে, তখন এই যে কিভাবে গমন করে? ধরো এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা কি করলো? এখানে উপরের দিকে গেল, তখন এই যে কি করলো? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল না, যা এই সময় কি করলো? আলো বা এই ইলেকট্রনটা কি করলো? তোমার গেইন করলো, ঠিক আছে, শক্তি শোষিত করলো, গেইন করলো। বোঝা গেছে ব্যাপারটা? শক্তি গেইন করলো বা শোষিত করলো বা শক্তি শোষণ করলো। বোঝা গেছে ব্যাপারটা? আবার যখন এই যে উচ্চ শক্তি স্তরের ইলেকট্রনটা কি করবে? নিম্ন শক্তি স্তরে যাবে, ঠিক আছে, উচ্চ শক্তি স্তরের ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে যাবে, তখন কি করবে? শক্তি বিকিরিত করবে, মানে কি? শক্তি ছাড়ে দিবে।
বোঝা গেছে ব্যাপারটা? এখন এই শক্তি ছাড়ে দেওয়া বা বিকিরিত করার একটা পরিমাণ আছে। কেমন পরিমাণ? সেই পরিমাণটা হচ্ছে এইচ ভি ইজ ইকুয়ালস টু বা এইচ নিউ, এইচ ভি না, এটা এইচ নিউ ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। এই যে এই পরিমাণ কি করে? শক্তি শোষিত বা বিকিরিত করে। যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন এইচ নিউ ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা পরিমাণ শক্তি শোষিত করে। যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি এইচ নিউ ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা পরিমাণ কি করে? শক্তি বিকিরিত করে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার হইছ বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে এটা দিয়েও কি ম্যাথ আছে ভাইয়া? হ্যাঁ আছে, ম্যাথ আছে। ঠিক আছে, এবার পরিচয়গুলো শিখে নেই এখান থেকে। এইচ এর পরিচয় শিখছি আমরা প্লাঙ্ক ধ্রুবক। ঠিক আছে, এখানে নিউ এর পরিচয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, নিউ এর পরিচয় কি? নিউ এর পরিচয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, কম্পাঙ্ক। আচ্ছা, তুমি বুঝলেই হলো, বানান ভুল হলে সমস্যা নাই। ঠিক আছে, এইচ এর মান তো শিখছি। সি কি? সি হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, আলোর বেগ, যেটা মুখস্থ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা মুখস্থ। বোঝা গেছে ব্যাপারটা? আর এই যে ল্যামডা হচ্ছে কি? যে আলোটা গেল, ঠিক আছে, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? ঠিক আছে, তাহলে এই যে এই 3টা পরিচয় আমার জানতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? আচ্ছা, তাহলে এই গেল কি আমার বোর পরমাণু মডেলের প্রস্তাবনা। ঠিক আছে, তাহলে এই প্রস্তাবনা থেকে আমরা কি সাফল্য পাইলাম? ঠিক আছে, কি সাফল্য পাইলাম? এই সাফল্যটা আমার শিখতে হবে। ঠিক আছে, সাফল্য সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, মানে সাফল্যটা কেমন? যে ওই যে রাদারফোর্ডের সংশোধন করে, ঠিক আছে, রাদারফোর্ডের সংশোধনই করে যে এখান থেকে সাফল্য কি পাইলাম। ঠিক আছে, তো সাফল্য হইতেছে আমার প্রথমত যে রাদারফোর্ড দেখো আকার সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। ঠিক আছে, রাদারফোর্ড কি করে নাই? আকার সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। কিন্তু বোর পরমাণু মডেল এখানে বোর সাহেব এসে বলতেছে যে না, একটা বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে চলতেছে। ঠিক আছে, বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে চলতেছে, এটা কে বললো? বোর পরমাণু মডেল। তাহলে কি এটা একটা না, সাফল্য না? তাহলে সাফল্য কি? যে আকার ব্যাখ্যা করতে পারলাম আমরা। ঠিক আছে, সাফল্য কি? মানে এক কথায় অনেক বড় করে বইয়ে লেখা। ঠিক আছে, সেইখান থেকে আমরা ছোট করে বলতে পারি যে এখান থেকে আমরা আকার ব্যাখ্যা করতে পারলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম সাফল্য। 2 নাম্বার সাফল্য কি? যে 2 নাম্বার সাফল্য হচ্ছে দেখো, 2 নাম্বার সাফল্য হচ্ছে যে দেখো আমাদের শোষণ বা বিকিরণ। ঠিক আছে, শোষণ বা বিকিরণ কি করছিল? এইটা শোষণ বা বিকিরণ করলে যে ম্যাক্স প্লাঙ্ক বলছিল যে ওই যে ইলেকট্রনগুলো একসময় নিউক্লিয়াসে পতিত হয়, ম্যাক্স প্লাঙ্ক বলছিল। ঠিক আছে, ম্যাক্সওয়েল বলছিল, ম্যাক্সওয়েল বলছিল। ঠিক আছে, ম্যাক্সওয়েল এটা বলছিল যে ইলেকট্রনটা কি করে? নিউক্লিয়াসে পতিত হয়। ঠিক আছে, পতিত হয়, কিন্তু প্রকৃতিতে এমন দেখা যায় না। ঠিক আছে, এটা ম্যাক্স প্লাঙ্ক বলছিল। কিন্তু এইটার কারণে আসলে আকারের ব্যাখ্যাটা কেমন হয় বা আকারের পরিবর্তনটা কেমন হয় সেটা কিন্তু রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারে নাই। এই যে শোষণ বা বিকিরণের ফলে, ঠিক আছে, শোষণ বা বিকিরণের ফলে যে আকারের যে পরিবর্তনটা, ঠিক আছে, আকারের পরিবর্তন কে আলোচনা করে? এই আকারের পরিবর্তন আলোচনা করে কে? এই যে আমাদের বোর সাহেব কি করে? আকারের পরিবর্তন নিয়ে আলোচনা করে, কি করে? আকারের ব্যাখ্যা দেয়। বোঝা গেছে ব্যাপারটা? আরেকটা কি সাফল্য বলতো? আরেকটা সাফল্য হচ্ছে এই যে বর্ণালী সাফল্য। মানে বিষয়টা কেমন? বিষয়টা খেয়াল করো। এই যে যখন উচ্চ শক্তি স্তর থেকে, মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যায় অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন কি করে? এই যে আলো যে শোষণ বা বিকিরণ করলো না, বা শোষণ বা বিকিরণের ফলে বর্ণালী সৃষ্টি হয়। ঠিক আছে, বর্ণালী সৃষ্টি হয় বা আলোর মানে তোমার বিভিন্ন রঙের সৃষ্টি হয়। ঠিক আছে, এটা কি করলো? তার সাফল্য। মানে বিষয়টা কেমন? যে শোষণ বা বিকিরণের ফলে কি হলো? বর্ণালী ব্যাখ্যা করতে পারলো এখানে। ঠিক আছে, বর্ণালী ব্যাখ্যা করা যায়।
ঠিক আছে, বর্ণালী ব্যাখ্যা করা যায় কার বেলায়? বোর পরমাণুর বেলায়। তাহলে এটা কি একটা বোর পরমাণু মডেলের সাফল্য। ঠিক আছে, তাহলে এই তিনটা সাফল্য। আকার ব্যাখ্যা করতে পারলাম, শোষণ বা বিকিরণের ফলে আকারের কেমন পরিবর্তন হইলো এটা ব্যাখ্যা করতে পারলাম, শোষণ বা বিকিরণের ফলে বর্ণালীর সৃষ্টি হইলো এই বর্ণালীটা ব্যাখ্যা করতে পারলাম। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে আমার কি বোর পরমাণু মডেলের সাফল্য। এবার আসো বোর পরমাণু মডেলের আমরা এবার প্রস্তাবনা দেখলাম, সাফল্য দেখলাম, এবার কিছু সীমাবদ্ধতা বা ভুল দেখবো আমরা। ঠিক আছে, কিছু সীমাবদ্ধতা বা ভুল দেখবো আমরা। সীমাবদ্ধতা বা কিছু ভুল দেখবো আমরা। আসো, ঠিক আছে, তাহলে প্রথম ভুলটা কি? বোর পরমাণু মডেলের প্রথম ভুলটা কি? যে প্রথম ভুলটা হইতেছে, দেখো এই যে সর্বপ্রথম বললাম কি, সর্বশেষ বললাম কি, সাফল্যটা কি? সেটা হচ্ছে বর্ণালী ভালোভাবে ব্যাখ্যা করতে পারলাম। ঠিক আছে, বর্ণালী ভালোভাবে ব্যাখ্যা করতে পারলাম, কিন্তু বর্ণালীটা, ঠিক আছে, বর্ণালীটা এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে বের করা যায়। ঠিক আছে, এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে সঠিক, কিন্তু এক বা একাধিক, ঠিক আছে, একাধিক বা দুইয়ের অধিক একাধিক মৌলের ক্ষেত্রে এটা সত্য না। ঠিক আছে, একাধিক মৌলের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, একটি ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে বর্ণালীটা ব্যাখ্যা করা গেলেও একাধিক মৌলের ক্ষেত্রে, ঠিক আছে, একের অধিক মৌল মানে একাধিক বলতে বুঝাইতেছি যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে, একাধিক মানে একের অধিক যে ইলেকট্রন আছে 2, 3, 4, 5, ঠিক আছে, এরকম ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে এই বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তাহলে এটা একটা ভুল বা সীমাবদ্ধতা আছে কিনা? আছে তো না, বিষয়টা এরকম। তাহলে দুই নাম্বার সীমাবদ্ধতা কেমন? 2 নাম্বার সীমাবদ্ধতাটা হইতেছে, দেখো যে একটি মাত্র রেখা পাওয়ার কথা, একটি মাত্র, এই যে বর্ণালী যে ব্যাখ্যা করলাম না, বর্ণালীটা ব্যাখ্যা করলাম না, তো বর্ণালীটা দেখো এই যে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতেছে, আবার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাইতেছে না, এই যে যাওয়ার ক্ষেত্রে কি করলো, যে একটা রেখার পাওয়ার কথা, এই যে এরকম যেরকম আঁকালাম একটা রেখার পাওয়ার কথা। ঠিক আছে, তাহলে একটি রেখা পাওয়ার কথা বর্ণালীর ক্ষেত্রে, একটি রেখা পাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আরো গবেষণা বা আরো বিশ্লেষণ করে দেখা গেল এই যে একটা রেখা না, এই একটা রেখা অনেকগুলা রেখার সমন্বয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, কি হইল, যে একটা রেখা পাবার কথা, কিন্তু দেখা গেল সেটি অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো রেখার সমন্বয়ে গঠিত, ঠিক আছে, অনেকগুলো রেখার সমন্বয়ে গঠিত। তাহলে এই যে এটা হচ্ছে তার কি সীমাবদ্ধতা, যে পাওয়ার কথা ছিল একটা রেখা, ঠিক আছে, একটা রেখা পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল সেটি অনেকগুলো রেখার সমন্বয়ে গঠিত। তাহলে এই ক্ষেত্রে কি রাদারফোর্ড বোর সাহেব কি একটু সীমাবদ্ধতা আছে না বা ভুল আছে না? তাহলে এই ভুলটা কি আমরা ধরতে পারি। এরপর আসো যে সে কি বলছে, যে শুধু বৃত্তাকার পথে ইলেকট্রনগুলা কি করে আবর্তন করে, কিন্তু এটা সঠিক না। ঠিক আছে, এটা সঠিক না। পরবর্তীতে দেখা যায় সেটা বিভিন্ন উপবৃত্তাকার পথেও কি উপবৃত্তাকার পথে বা বৃত্তাকার পথে দুইটা বৃত্তাকার বলতে যে দুই ভাবেই কি করে আবর্তন করে, উপবৃত্তাকার আকারেও আবর্তন করে, বৃত্তাকার আকারেও কি করে আবর্তন করে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইটা কি আমার বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। সে বলল বৃত্তাকার, কিন্তু পরবর্তীতে দেখা গেল না শুধু বৃত্তাকার না, উপবৃত্তাকার আকারেও কি করে আবর্তন করে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে বোর সম্পর্কে কিন্তু আমরা ভালোভাবে জানলাম। 3টা সেগমেন্টে আমরা ভাগ করে বোর পরমাণু মডেল শিখে গেলাম। কি ভাগে?
প্রস্তাবনা শিখছি আমরা প্রথমে, তারপরে সাফল্য দেখলাম, তারপরে সীমাবদ্ধতা বা ভুল দেখলাম। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে বোর আমাদের ইনশাল্লাহ আর ক্লিয়ার, মানে আর কোনো ঝামেলা হবে না বোর নিয়ে। ঠিক আছে, বোরের যে ম্যাথ আছে, দুইটা সূত্র আছে, আমরা এইখানে শিখলাম যে MVR ইজ ইকুয়ালস টু NH/2 পাই। আবার একটা শিখলাম কি, আরেকটা শিখলাম যে এইচ নিউ ইজ ইকুয়ালস টু HC/λ, এইচ নিউ ইজ ইকুয়ালস টু HC/λ। এটা দিয়ে আমরা গাণিতিক অংশে আলোচনা করব। বুঝা গেছে ব্যাপারটা? এরপরে আসো আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো। দেখো, আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস নিয়ে একটা আলাদা ভিডিওই দিব। ঠিক আছে, মানে এই অংশটা কাটে, ঠিক আছে, এই অংশটা কাটে আমরা কি করব, আলাদাভাবে আপলোড করব। ঠিক আছে, এই অংশটা কাটে, অর্থাৎ এই মূল ভিডিও থেকে এই অংশটা কাটে আলাদাভাবে ভিডিও আপলোড করব। কেন আপলোড করব? যাতে তুমি ইলেকট্রন বিন্যাসটা আলাদাভাবে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এই যে 30 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, এই পর থেকে এই অংশটা কেটে আমরা কি করব, তোমার আলাদাভাবে আপলোড করব। বোঝা গেছে ব্যাপারটা? যখন তোমার প্রয়োজন হবে তখন থেকে কি করবা, ওই অংশটাই শুধু দেখে নিবা। বোঝা গেছে ব্যাপারটা? অথবা এই ভিডিওতে আমরা কি করে দেব, সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দেব। এই ভিডিওতেই সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দেব। তাহলে আমরা শুরু করছি ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে দেখো, সর্বপ্রথম আমরা ইলেকট্রন বিন্যাসটা ভালোভাবে শিখবো, এটা আমাদের পারপাস। এবং কিভাবে শিখবো এটা আগে খেয়াল করো, যে আমরা কিছু প্রশ্ন করব। ঠিক আছে, প্রশ্নের মাধ্যমে আমরা কি করব, ইলেকট্রন বিন্যাস শিখবো। দেখো, প্রথম প্রশ্ন কি, যে কোথায় কোথায় ইলেকট্রন যাবে। ঠিক আছে, ইলেকট্রনগুলো কোথায় কোথায় যাবে, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে দুইটি কোয়ান্টাম সংখ্যায় যাবে। ঠিক আছে, এইবার বলবা যে ভাই কোয়ান্টাম সংখ্যা কি। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা কি? দেখো, কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা আর কিছুই না। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা আর কিছুই না, যেখানে ইলেকট্রনগুলো আবর্তন করে। ঠিক আছে, যেখানে ইলেকট্রনগুলো আবর্তন করে সেটাই মূলত কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম কক্ষপথ। বোঝা গেছে ব্যাপারটা? যেখানে ইলেকট্রন আবর্তন করে। তাহলে ইলেকট্রন দুইটা কি করে, কোয়ান্টাম সংখ্যায় কি করে, বিভক্ত থাকে, বা দুইটা ইলেকট্রনে দুইটা কোয়ান্টাম সংখ্যায় বিভক্ত করা যায়। ঠিক আছে, তো ইলেকট্রন সর্বপ্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন শক্তি স্তরে থাকবে। তারপরে কি থাকবে, যে উপশক্তি স্তর হিসাবে কার মধ্যে থাকবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম একটা প্রশ্ন, যে কোথায় কোথায় ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে দুইটা কোয়ান্টাম সংখ্যায় ইলেকট্রন থাকে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যায় ইলেকট্রন থাকতে পারে। দেখো, অলরেডি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা পড়ে ফেলছি। কোথায় পড়ে ফেলছি? এই যে এইখানে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়ে ফেলছি। এই যে n ইজ ইকুয়ালস টু 1 2 3 4, এই যে 1 2 3 4 হলে KLMN। ঠিক আছে, এটা আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়ে ফেলছি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি পড়বো জানো, যে আমরা পড়বো যে এখান থেকে আমরা পড়বো যে প্রধান কোয়ান্টাম সংখ্যায় ইলেকট্রন কয়টা থাকতে পারে। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যায় ইলেকট্রন কয়টা থাকতে পারে বা ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা আমরা শিখব। ঠিক আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই ইলেকট্রন ধারণ ক্ষমতা শিখব। এই ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n²। মুখস্থ করে ফেলো। ঠিক আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি, 2n²। বোঝা গেছে ব্যাপারটা? ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি, 2n²। দেখো, তার মানে কি, যে n ইজ ইকুয়ালস টু 1 বা প্রথম শক্তি স্তর বা কে শেলে ইলেকট্রন কয়টা থাকতে পারে, এই যে 2n² পরিমাণ, তার মানে কি 2 × 1² ইজ ইকুয়ালস টু 2টি। ঠিক আছে, 2টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, দেখো, n ইজ ইকুয়ালস টু 2 তখন কি সেটা এল শেল না বা দ্বিতীয় কক্ষপথ বা এল শেল। ঠিক আছে, সেইখানে ইলেকট্রন কয়টা থাকতে পারে, 2n² পরিমাণ, তার মানে কি 2 × 2² মানে কি 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়, 4 দুগুণে 8। তার মানে কি দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে কয়টা, 8টা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে কয়টা, 8টা ইলেকট্রন। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে n ইজ ইকুয়ালস টু যখন 3 হবে তখন সেটাকে কি বলবো আমরা, এম শেল। সেটাকে কি বলবো আমরা, এম শেল। এবার প্রশ্ন হচ্ছে যে এম শেলে কয়টা, এম শেলে শেষ লিখে ফেলছি, আচ্ছা শেষ শেল। ঠিক আছে, তাহলে এম শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2n² পরিমাণ। ঠিক আছে, n² পরিমাণ মানে কি 2 × 3², 2 × 3², 3 উপরে স্কোয়ার করলে কয়টা, 9টা। ঠিক আছে, 9টা × 2টা ইজ ইকুয়ালস টু 18টা। ঠিক
ঠিক আছে, তার মানে কি তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে কয়টা? 18টা ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে কয়টা? 18টা ইলেকট্রন। এবার n ইজ ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো এন শেল। সেটাকে আমরা কি বলবো? এম শেল, এন শেল। তাহলে এন শেলে কয়টা থাকতে পারে? 2n স্কোয়ার পরিমাণ, 2n স্কোয়ার পরিমাণ। তার মানে কি 2 ইন্টু 4 স্কোয়ার, 2 ইন্টু 4 স্কোয়ার মানে 4-এর উপরে স্কোয়ার করলে 16। ঠিক আছে, 16 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 32টি ইলেকট্রন, 32টি ইলেকট্রন। ঠিক আছে, তার মানে কি বিষয়টা কেমন দাঁড়ালো? যে n ইজ ইকুয়ালস টু 4 মানে প্রথম কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 মানে প্রধান শক্তি স্তর যদি 1 থাকে তার মানে কি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 18টা, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 32টা। ঠিক আছে, ক্লিয়ার হইছো ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে? বুঝছো ব্যাপারটা? এটা হচ্ছে প্রধান শক্তি স্তর বা এই যে n, বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো এই যে আমরা উপশক্তি স্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, উপশক্তি স্তর, এই যে আমরা একটা টপিক লিখছিলাম না যে উপশক্তি স্তরের ধারণা, আসো এই যে উপশক্তি স্তরের কিছু আলোচনা করব। ঠিক আছে, উপশক্তি স্তর, ঠিক আছে, উপশক্তি স্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই উপশক্তি স্তর আর কিছুই না, আমাদের মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যা। উপশক্তি স্তর আর কিছুই না, কে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেছে ব্যাপারটা? উপশক্তি স্তর আর কেউ না, সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল। বোঝা গেছে ব্যাপারটা? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। ঠিক আছে, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা 4টা হইতে পারে। দেখো সহকারী আগে দেখলাম না আমরা n ইজ ইকুয়ালস টু কি হইতে পারে? n ইজ ইকুয়ালস টু 1 2 3 4 5 এগুলো হইতে পারে। ঠিক আছে, অনুরূপভাবে এই যে এল এরও কিছু মান আছে। ঠিক আছে, এল এরও কিছু মান আছে। ঠিক আছে, এল এর কিছু মান আছে। এল এর মান দেখবো আমরা। ঠিক আছে, এল এর মান 0 থেকে শুরু হয়। 0 1 2 3, এই যে এই কয়টাই আমরা শিখবো। আরো আছে কিন্তু আমরা এই কয়টাই শিখবো। ঠিক আছে, এই কয়টাই আছে আমরা শিখবো। ঠিক আছে, যেমন ধরো n ইজ ইকুয়ালস টু যখন আমরা 1 বলছিলাম তখন কে শেল, n ইজ ইকুয়ালস টু যখন 2 বলছিলাম তখন এল শেল, n ইজ ইকুয়ালস টু 3 যখন বলছিলাম এম শেল, n ইজ ইকুয়ালস টু 4 যখন বলছিলাম এন শেল বলছি। ঠিক আছে, এই ক্ষেত্রে যখন আমরা এল ইজ ইকুয়ালস টু 0 বলবো তখন সেটাকে আমরা বলবো এস বা শার্প। এই যে এস বা শার্প বলবো। ঠিক আছে, শার্প বা এস অরবিটাল বা এস উপশক্তি স্তর বলবো। ঠিক আছে, এস উপশক্তি স্তর বলবো। এইবার বলো এইখানেও তাহলে একটা ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে। ঠিক আছে, ইলেকট্রন একবারে শিখে ফেলি আমরা। ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে একটা, ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে। এই ইলেকট্রন ধারণ ক্ষমতা কিভাবে থাকবে? যে এই যে 2 ইন্টু 12 প্লাস 1, এই যে এই সূত্রের মাধ্যমে থাকবে। আগে কিভাবে থাকলো? আগে থাকলো 2n স্কোয়ার দ্বারা, এখন থাকবে 2 ইন্টু 12 প্লাস 1, 2 ইন্টু 12 প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 12 প্লাস 1 এইটা দ্বারা। তার মানে কি এস ইজ ইকুয়ালস টু যখন মানে এল ইজ ইকুয়ালস টু যখন 0 তখন শার্প বা এস অরবিটাল, এই এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দেখো 2 ইন্টু, ঠিক আছে, 2 ইন্টু এল এর মান কত? 0 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে কি বলতে পারি? 2, এই যে এই পুরা অংশ 0 হয়ে গেল না? এই পুরা অংশ 0 হয়ে গেল। পুরা অংশ 0 হয়ে গেলে এটা বাদ থাকে কি 1। তার মানে কি 2 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 2টি ইলেকট্রন। ঠিক আছে, তার মানে কি এস এ ইলেকট্রন থাকতে পারে কয়টা? সর্বোচ্চ 2টা ইলেকট্রন। বোঝা গেছে ব্যাপারটা? এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন। বুঝতে পারছো বিষয়টা? বুঝতেছো? তুমি ক্লিয়ার হইতেছো? ঠিক আছে, ক্লিয়ার হইতেছো? দেখো খুবই ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এইটা না বুঝলে তুমি ইলেকট্রন বিন্যাস পারবা না। ঠিক আছে, আর ইলেকট্রন বিন্যাস হচ্ছে রসায়নের মা বলতে পারো তুমি। ইলেকট্রন বিন্যাসকে রসায়নের মা বলতে পারো, এতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দাও।
ঠিক আছে, একটু মনোযোগ দাও। তাহলে এল ইজ ইকুয়ালস টু যখন 0 তখন সেই অরবিটাল বা উপশক্তি স্তরকে আমরা বলতেছি শার্প উপশক্তি স্তর, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এবং এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। কিভাবে? এই যে 2 × 12+1 আকারে বা এই সূত্রের মাধ্যমে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, ক্লিয়ার হয়েছ? এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে দেখি। এল ইজ ইকুয়ালস টু যখন 1, এল ইজ ইকুয়ালস টু যখন 1 তখন সেটাকে আমরা বলবো পি বা প্রিন্সিপাল, পি বা প্রিন্সিপাল বা পি। এই পিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? পিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2 × 2l+1 পরিমাণ, 2 × 2l+1 পরিমাণ। তাহলে দেখো 2 তো থাকলো, এইবার 2 এল এর মান কত এখানে? 1 না? তাহলে বসাও 1 + 1। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে 2 × 1 বসালে কত হয়? 2, আর এক যোগ করো তাহলে 3, তাহলে 3, তার মানে কি 6টি ইলেকট্রন থাকতে পারে, 6টি ইলেকট্রন থাকতে পারে। এইখানে থাকলো কয়টা? 2টা ইলেকট্রন। এখানে থাকলো কয়টা? 6টা ইলেকট্রন। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে কি এসে থাকতে পারে কয়টা? এসে থাকতে পারে 2টা ইলেকট্রন, পিতে থাকতে পারে কয়টা? 6টা ইলেকট্রন। বুঝতে পারছো বিষয়টা? মিলাইতে পারতেছ? এবার আসো এল ইজ ইকুয়ালস টু যদি 2 হয়, ঠিক আছে, এল ইজ ইকুয়ালস টু যদি 2 হয় সেটাকে আমরা কি বলবো? ডিফিউজ বা ডি অরবিটাল। তাহলে ডি ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2 × 2l+1 পরিমাণ, 2 × 2l+1 পরিমাণ, ঠিক আছে, 2 × 2l+1 তার মানে কয়টা? 2 ইন্টু, ঠিক আছে, 2 এল এর মান কত এখানে? 2, এল এর মান কত এখানে? 2 + 1 ইজ ইকুয়ালস টু কত হইতেছে? 2 থাকতেছে ইন্টু 2 × 2 তার মানে কি 4, 4 আর 1 5, 2 × 5 ইজ ইকুয়ালস টু 10টি। তার মানে বিষয়টা কেমন দাঁড়ালো? যে আমাদের এলে ইলেকট্রন থাকতে পারে কয়টা? এল ইজ ইকুয়ালস টু 2 যখন, তখন ডিতে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা। ডিতে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা। বুঝতেছ বিষয়টা? বুঝতেছ? ক্লিয়ার হইছ? এবার আসো এল ইজ ইকুয়ালস টু যখন 3 তখন সেটাকে আমরা বলতেছি ফান্ডামেন্টাল, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি ফান্ডামেন্টাল বা এফ অরবিটাল। এই এফ অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2 × 2l+1 পরিমাণ, 2 × 2l+1 পরিমাণ। বসাও 2 তো 2ই থাকলো। এল এর মান কত? 3, এল এর মান কত? 3 + 1, তার মানে 2 × 3 × 2 = 6 আর 1 7, ঠিক আছে, 7। তার মানে কি 14টি ইলেকট্রন এখানে থাকতে পারতেছে। কোথায়? ডি অরবিটালে, ঠিক আছে, সরি এফ এ, ঠিক আছে, এফ উপশক্তি স্তর বা এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারতেছে। তাহলে এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই, বিশ্বাস করো, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার করো আগে। এল ইজ ইকুয়ালস টু 0 হলে সেটাকে আমরা শার্প বা এস অরবিটাল বলবো, এবং এসে থাকতে পারে কয়টা? 2টা। যখন এল ইজ ইকুয়ালস টু 1 তখন সেটাকে প্রিন্সিপাল বা পি অরবিটাল বলতে পারবো, সেটাকে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা, ঠিক আছে। যখন এল ইজ ইকুয়ালস টু 2 তখন সেটা ডিফিউজ বা ডি অরবিটাল, ডিতে থাকতে পারে কয়টা? 10টা ইলেকট্রন। যখন এল ইজ ইকুয়ালস টু 3 সেটাকে আমরা বলবো ফান্ডামেন্টাল বা এফ অরবিটাল, ঠিক আছে, এফ অরবিটাল, সেটাকে আমরা কি বলবো? সেখানে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 14টা ইলেকট্রন থাকতে পারে। বুঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? আচ্ছা, তোমরা বইয়ে 46 পৃষ্ঠায় দেখবা, তোমাদের বইয়ে 46 পৃষ্ঠায় দেখবা যে দেখো এই যে ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। 46 পৃষ্ঠায় দেখবা যে কেতে কয়টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে, তোমার এল এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, এম এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, মানে মৌল ওয়াইজ, ঠিক আছে, এক একটা মৌল ওয়াইজ কিভাবে ইলেকট্রনগুলো সাজানো থাকে সেটা 46 পৃষ্ঠায় দেওয়া আছে। তুমি একটু বইটা খুলবা এখনই, ঠিক আছে, এই ভিডিও দেখা অবস্থায় ভিডিওটা পজ করে বইটা খুলবা, বইটা খুলে একটু মিলায় নেবা যে কিভাবে ইলেকট্রনগুলো থাকতেছে। দেখো, যখন কে বলবো কে 2টার বেশি ইলেকট্রন কখনোই যাবে না, এল যখন বলবো তখন 8টার বেশি ইলেকট্রন কখনোই যাবে না, এম যখন বলবো তখন 18টার বেশি কখনোই ইলেকট্রন যাবে না, ঠিক আছে, এন যখন বলবে তখন 32টার বেশি কখনোই ইলেকট্রন যাবে না। বুঝা গেছে ব্যাপারটা?
বুঝতে পারছো বিষয়টা? তাহলে ইলেকট্রন কোথায় যাইতে পারে? ইলেকট্রন দুইটা শক্তি স্তরে যাইতে পারে, বা দুইটা শক্তি স্তরে বিস্তৃত থাকে। একটা হচ্ছে প্রধান শক্তি স্তর, আর একটা হচ্ছে সহকারী শক্তি স্তর বা উপশক্তি স্তর। ঠিক আছে, উপশক্তি স্তরগুলোর মান কি হয়? 0, 1, 2, 3, আর শক্তি স্তরগুলোর কি মান হয়? 1, 2, 3, 4। বুঝা গেছে ব্যাপারটা? 1, 2, 3, 4। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? এবার আসো আমরা দ্বিতীয় প্রশ্নে যাব, যে কোথায় আগে যাবে তাহলে ইলেকট্রন আর কোথায় পরে যাবে ইলেকট্রন। ঠিক আছে, অর্থাৎ ক্রমটা কি? ঠিক আছে, অর্থাৎ ক্রমটা কি, এই ক্রমটা আমরা শিখবো। বোঝা গেছে ব্যাপারটা? এই ক্রমটা আমরা শিখবো এখানে। ঠিক আছে, ইলেকট্রনের ক্রম শিখবো, যে কোথায় আগে ইলেকট্রন যাবে, কোথায় পরে ইলেকট্রন যাবে, আমরা ক্রমটা শিখবো। বোঝা গেছে ব্যাপারটা? ক্রমটা শিখবো। এবার দেখো ক্রম শিখবো আমরা। সর্বপ্রথম দুইটা এস দিয়ে নিব, এটা শর্টকাট। ঠিক আছে, দুইটা এস দিব। তারপরে কি দিব? আমরা কি শিখলাম? চারটা কোয়ান্টাম সংখ্যা শিখলাম না? চারটা কোয়ান্টাম তোমরা আমার চারটা উপশক্তি স্তর শিখলাম না? এস, পি, ডি, এফ শিখলাম না? এই এসপি ডিএফ যে আমরা শিখলাম, এই এসপি ডিএফ এর মধ্য দিয়ে কি ইলেকট্রন থাকবে? এই এসপি ডিএফ এ ইলেকট্রন বিস্তৃত থাকবে। তাহলে এই এসপি ডিএফটাই আমরা সাজাবো, কার মধ্যে আগে ইলেকট্রন যাবে, কার মধ্যে পরে ইলেকট্রন যাবে, এটা আমরা শিখবো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে দেখো, সর্বপ্রথম আমরা দুইটা এস দিব। সব কিছুই কি দুইটা করে নিব, দুইটা করে নিব। ঠিক আছে, সর্বপ্রথম এস দুইটা নিছি, তারপরে এই যে পি এস দুইটা নিব উল্টা পাশ থেকে। ঠিক আছে, পি এস দুইটা নিব। ঠিক আছে, এই যে দেখো পি এস দুইটা নিলাম। ঠিক আছে, এরপর আবার এই যে ডিপিএস দুইটা নিব, বোঝা গেছে ব্যাপারটা? এই যে ডিপিএস নিলাম, আবার কি নিব? ডিপিএস নিব। বোঝা গেছে ব্যাপারটা? শর্টকাটটা ধরতে পারতেছো? এবার এফডিপিএস একবার নিব, এফডিপিএস আরেকবার নিব। বোঝা গেছে ব্যাপারটা? এই যে এফডিপিএস, এফডিপিএস। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? এবার দেখো আমি একটু অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে আমার প্রথম লাইন, এই যে এটা হচ্ছে আমার দ্বিতীয় লাইন, এটা কি আমার দ্বিতীয় লাইন, এটা আমার তৃতীয় লাইন। ঠিক আছে, এটা আমার তৃতীয় লাইন, আর এই যে এটা হচ্ছে আমার কি চতুর্থ লাইন, এটা কি আমার চতুর্থ লাইন। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে প্রথম লাইনে শুরু হবে কি দ্বারা? এক দ্বারা। প্রথম লাইনে শুরু হবে কি দ্বারা? এক দ্বারা। এবার এস কয়টা আছে গুণ তুমি। এই যে এটা হচ্ছে 1 নাম্বার এস, এটা হচ্ছে 2 নাম্বার এস, এটা হচ্ছে 3 নাম্বার এস, এটা হচ্ছে 4 নাম্বার এস, এটা হচ্ছে 5 নাম্বার এস, এটা 6 নাম্বার এস, এই যে এটা 7 নাম্বার এস, এটা 8 নাম্বার এস। বোঝা গেছে ব্যাপারটা? দেখো তারই সাথে সাথে 1 নাম্বার লাইনটা কি হলো? ফিল আপ হয়ে গেল। দেখো এস এর ক্রমটা বসানোর সাথে সাথে কিন্তু প্রথম লাইনটা ফিল আপ হয়ে গেছে। বুঝছো ব্যাপারটা? তাহলে প্রথম লাইনে আর সংখ্যা বসাইতে পারবা না। এবার দ্বিতীয়তে এখন কথা বললো যে ভাই এখান থেকে কি 1 বসাবো? না, কারণ দ্বিতীয়তে 2 নাম্বার থেকে শুরু হবে, দ্বিতীয় লাইনে 2 নাম্বার থেকে শুরু হবে, 1 আসার প্রশ্নই আসে না। ঠিক আছে, তার মানে কি দ্বিতীয় নাম্বার থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে। তার মানে এটা হচ্ছে 2 নাম্বার পি, এটা 3 নাম্বার পি, এটা 4 নাম্বার পি, এটা 5 নাম্বার পি, এটা 6 নাম্বার পি, এটা 7 নাম্বার পি। বুঝতে পারছো বিষয়টা? ধরতে পারতেছো? এবার তাহলে দেখো তার সাথে সাথে আমার 2 নাম্বার লাইনটাও কি ফিল আপ হয়ে গেল, 3 নাম্বার লাইনটা খালি। এবার এখান থেকে কি 2 বসাবো? না, এখান থেকে 3 বসাবো, কারণ কি 3 নাম্বার লাইন। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে 3 নাম্বার ডি, এটা হলো 4 নাম্বার ডি, এই যে এটা হচ্ছে 5 নাম্বার ডি, আর এই যে এটা হচ্ছে 6 নাম্বার ডি। এরই সাথে সাথে 3 নাম্বারও দেখো ফিল আপ হয়ে গেছে। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বারে কি? 4 নাম্বার এফ, এই 5 নাম্বার এফ। ঠিক আছে, দেখো বইয়ে কিভাবে দেওয়া আছে জানো? এই যে কোনাকুনি দেওয়া আছে, বইয়ে কোনাকুনি দেওয়া আছে, যার কারণে আসলে বুঝতে কঠিন হয়ে যায় যে কোথায় ইলেকট্রন আগে যাবে, কোথায় ইলেকট্রন পরে যাবে। ঠিক আছে, দেখো এই যে এইটাকে আমরা বলতেছি, এইখানে দুইটা কোয়ান্টাম সংখ্যা বা দুইটা শক্তি স্তর আছে। এই যে 1, 2কে আমরা বলবো প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর মান, আর এই যে এস, তারপরে পি, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে এফ। এই যে এস, পি, ডি, এফ, এটাকে আমরা কি বলবো? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল এর মান।
এই যে 1 2 3 4 এরকম 1 2 3 4কে আমরা বলবো 1 2 3 4কে বলবো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর মান। আর এসপিডিএফকে আমরা বলবো এল এর মান। ঠিক আছে, এই যে এন এর মান 1 2 3 4, ঠিক আছে। আর এই যে এসপিডিএফ হচ্ছে কিসের মান? এসপিডিএফ হলো এল এর মান। বুঝা গেছে ব্যাপারটা? এসপিডিএফ হলো এল এর মান। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই যে যেখানে তার মানে কি দুইটা কোয়ান্টাম সংখ্যার মধ্যেই কি থাকতেছে? ইলেকট্রনগুলা থাকতেছে। তার মানে এই দুইটা কোয়ান্টাম সংখ্যায় আমার লাগবে। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে এই ক্রমটা কিভাবে শিখলাম? যে সর্বপ্রথম আগে 1s এ ইলেকট্রন যাবে, তারপরে 2s এ ইলেকট্রন যাবে, তারপরে 2p-তে ইলেকট্রন যাবে, তারপরে 3s এ ইলেকট্রন যাবে, তারপরে 3p-তে ইলেকট্রন যাবে, তারপরে 4s এ ইলেকট্রন যাবে, তারপরে 3d-তে ইলেকট্রন যাবে। দেখো 3 কিন্তু আগে পূর্ণ করে নাই, যে এরকম হয় নাই যে 3s এ, তারপরে 3p-তে, তারপরে 3d-তে। না, আগে 3s এ গেছে, তারপরে 3p-তে গেছে, তারপরে 4s এ গেছে, তারপরে 3d-তে গেছে। মনে রাখবা কিন্তু এই যে এইটার জন্যই এই ক্রমটা শিখা। ঠিক আছে, এইটার জন্য এই ক্রমটা শেখা। তুমি আগে 3D-তে দিয়ে দিবা, যখন ইলেকট্রন বিন্যাস করতেছো তখন আগে 3D-তে দিয়ে দিবা না, আগে 3D-তে দেওয়া যাবে না, আগে আমার 4s এ ইলেকট্রন দিতে হবে, তারপরে আমার 3D-তে ইলেকট্রন দিতে হবে, এরপরে 4p, এরপরে 5s। দেখো এই যে আগে যাবে 4p-তে, তারপরে যাবে 5s। বুঝা গেছে ব্যাপারটা? এই যে এই কনফিউশনগুলো দূর করার জন্য এই যে এই শর্টকাটটা তোমরা শিখবা। সর্বপ্রথম SS 2টা দিবা, তারপর উল্টা পাশ থেকে PS 2টা দিবা, তারপর DPS 2টা দিবা, FDPS 2টা দিবা। দেওয়ার পরে নাম্বারিং করবা। এই যে 1 নাম্বার S, 2 নাম্বার S, তারপরে কি 3 নাম্বার S, 4 নাম্বার S, 5 নাম্বার S, 6 নাম্বার S, 7 নাম্বার S, 8 নাম্বার S। ঠিক আছে, এটা নাম্বারিং করলা। তারপরে প্রথম লাইন তো পূর্ণ হয়ে গেল, তারপরে দ্বিতীয় লাইনে আসবা। দ্বিতীয় লাইনে কি আছে? P থেকে শুরু হয়েছে, 2P। ঠিক আছে, মানে 2 নাম্বার P, তারপরে কি 3 নাম্বার P, তারপরে 4 নাম্বার P, তারপরে 5 নাম্বার P, তারপরে 6 নাম্বার P, তারপরে 7 নাম্বার P। ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এরপরে 3 নাম্বার লাইন, 2 নাম্বারটা ক্লিয়ার হয়ে গেল। এবার 3 নাম্বারটা, 3 নাম্বার D, ঠিক আছে, 4 নাম্বার D, 5 নাম্বার D, 6 নাম্বার D। ঠিক আছে, 3 নাম্বারও ক্লিয়ার হয়ে গেল। এবার 4 নাম্বারে আসে 4 নাম্বার F, 5 নাম্বার F। ক্লিয়ার, এই শর্টকাটটা ক্লিয়ার। ঠিক আছে, এইখান থেকে তুমি বুঝবা যে আগে 1s এ যাবে, তারপরে 2p-তে যাবে, তারপরে 2s এ যাবে, তারপরে 2p-তে, তারপরে 3s এ যাবে। ঠিক আছে, আমি একটু উদাহরণ দিই। ঠিক আছে, আমি একটু উদাহরণ দিই। যেমন উদাহরণ যদি দেই, সর্বপ্রথম আমরা হাইড্রোজেনের কথা চিন্তা করি। ঠিক আছে, হাইড্রোজেনের কত? 1। ঠিক আছে, তাহলে 1। তাহলে সর্বপ্রথম কোথায় যাওয়ার কথা? 1s এ যাওয়ার কথা না? তাহলে 1s এ দিই। ঠিক আছে, 1s এ এই যে একটা ইলেকট্রন। কারণ কি? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? একটা। তার মানে প্রোটন সংখ্যাও একটা, ইলেকট্রন সংখ্যাও একটা। রাদারফোর্ড বলে গেছে প্রোটন সংখ্যাও একটা, ইলেকট্রন সংখ্যা একটা। তাহলে 1s লিখতে হয়। তাহলে 1s এ কয়টা ইলেকট্রন যাবে? একটা ইলেকট্রন যাবে। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো হিলিয়ামের কথায়। তাহলে দেখো 1s 2, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s 2। কারণ কি? এই যে 1sটা পূর্ণ হবে। তারপরে দেখো লিথিয়ামের কথায় যদি আসি আমরা, ঠিক আছে, লিথিয়ামের কথায় যদি আসি, তাহলে 1s 2, তারপরে কোথায় যাবে ইলেকট্রন? 2s এ যাবে। ঠিক আছে, 2s 1। এই যে দেখো লিথিয়ামের 3 পূর্ণ হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? তো এই যে এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলা করে নিতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? আমি করে দিচ্ছি, সমস্যা নাই। লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ঠিক আছে, তারপরে কি বেরিলিয়াম কত? 4। ইলেকট্রন বিন্যাস কেমন হবে? যে 1s 2, তারপরে 2s 2। ঠিক আছে, 2s 2। কারণ এস ইলেকট্রন থাকতেই পারে দুইটা। ঠিক আছে, আমরা দেখলাম না, এই যে এখানে দেখলাম না যে এস ইলেকট্রন থাকতেই পারে দুইটা। তার মানে কি? এসে দুইটা যাওয়ার পরে তারপরে 2s এ যাবে। বুঝা গেছে ব্যাপারটা? এবার আসো লিথিয়াম, তারপরে কি? বেরিলিয়াম, তারপরে কি? তারপরে হচ্ছে বোরন হচ্ছে 5। ঠিক আছে, বোরন হচ্ছে 5। কিভাবে যাবে? 1s 2, তারপরে 2s 2। ঠিক আছে, কয়টা হলো? 4টা। এরপরে কোথায় যাবে? 2p-তে ইলেকট্রন যাবে। দেখো প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p। ঠিক আছে, 2p। এখন কথা বলতে পারো, এখানে 2s এ কি আরো দেওয়া যাবে?
এসে কি আরও দেওয়া যাবে না, এস ইলেকট্রন থাকতেই পারে দুইটা, বুঝছো ব্যাপারটা, এসে ইলেকট্রন থাকতেই পারে দুইটা, তাহলে পরবর্তী ইলেকট্রনগুলোকে 2p-তে যাবে, ঠিক আছে, 2p1, ঠিক আছে, এইভাবে যাবে। দেখো বড় একটা মৌলের করি, ফ্লোরিনের করি, ফ্লোরিন 9 নাম্বার, ঠিক আছে, 9 নাম্বার, তাহলে 1s-এ দুইটা, 2s-এ দুইটা, কয়টা হলো 4টা, ঠিক আছে, তারপরে 2p-তে কয়টা, 2p-তে কয়টা যাবে, 5টা যাবে, ঠিক আছে, কেন, কারণ এইখানে 4 আর 2p নিতে পারে কয়টা, 6টা সর্বোচ্চ, এখানে 5টা ইলেকট্রন দিলেই কি 9টা হয়ে যাইতেছে না, 9টা হয়ে যাইতেছে, বুঝছো ব্যাপারটা। তো এটা নির্ভর করবে তোমার প্র্যাকটিসের উপর, তুমি কিভাবে শিখলা বা কিভাবে প্র্যাকটিস করলা, বুঝছো ব্যাপারটা। তাহলে তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করবে যে কিভাবে শিখলা বা কিভাবে তুমি প্র্যাকটিস করে শিখলা, বোঝা গেছে ব্যাপারটা, বুঝতেছো বিষয়টা। আচ্ছা, এটা হলো তোমার বিষয়। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমাদের তাহলে ইলেকট্রন বিন্যাস কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে গেল। এখন আমাদের কি আছে, আইসোটোপ আছে, তারপর পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর আছে, তারপরে আছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর, আর গড় আপেক্ষিক ভর থেকে আইসোটোপের শতকরা পরিমাণ। এই যে এই 4টা টপিক বাদ আছে না, এই 4টা টপিক আমরা আলাদা ভিডিওতে দিব, কিন্তু এই যে সাথে সাথেই দিব, ঠিক আছে, এর নিচেই দিব। কারণ কি, এই যে আমরা ভিডিও যে রেকর্ড করতেছি না, ঠিক আছে, 1 ঘন্টার বেশি হলে একটু গিগাবাইটটা বেশি হয়ে যায়, আমার ফোনের স্টোরেজ তো কম, যার কারণে আসলে ভিডিওটা লং ভিডিও যদি হয়ে যায় তাহলে ওই যে পরবর্তীতে এক্সট্রাক্ট করতে একটু অসুবিধা হয়ে যায়, ঠিক আছে, আশা করি এটা মাইন্ড করবা না তোমরা, ঠিক আছে, আশা করি এটা মাইন্ড করবা না। আমি এখনই পড়িয়ে দিচ্ছি এবং ভিডিও ডেসক্রিপশনেও পরের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, একটু কষ্ট করে তোমরা 2 নাম্বার পর্বটা দেখে নিবা, বুঝছো ব্যাপারটা, মানে 2 নাম্বার ক্লাসের দ্বিতীয় পর্ব এটা হবে, মানে পরের পর্বটা দ্বিতীয় পর্ব হিসাবে দিব, বুঝছো ব্যাপারটা। এখনই রেকর্ড করছি এবং এখনই দিয়ে দিব, আমি সাথে সাথে আপলোড করব, কিন্তু 2টা ভিডিওতে আমরা শিখবো, বুঝছো ব্যাপারটা, আশা করি তোমরা মাইন্ড করবা না, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটা করছি, তাহলে আজকে মানে এই ভিডিওর এই পর্যন্তই, এর পরবর্তী ভিডিও আমরা রেকর্ড করছি। আমরা শিখতেছিলাম আইসোটোপটা কি, যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান বা ভিন্ন, বুঝছো ব্যাপারটা, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাটা কি থাকে, ভিন্ন থাকে। তাহলে আমরা দেখছিলাম হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, 2 নাম্বার হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়ামটা কেমন, এই যে এরকম 2 1 হাইড্রোজেন, এই যে এটাকে আমরা কি বলতেছি, ডিউটেরিয়াম। আর 3 নাম্বারটা হচ্ছে ট্রিটিয়াম বা ট্রিটিয়াম বলি আমরা, টিট্রিয়ামটা কেমন, যে 3 1 হাইড্রোজেন। মানে বিষয়টা দেখো যে সবই হাইড্রোজেন, ঠিক আছে, সবই হাইড্রোজেন, কিন্তু দেখো এর ভর হইতেছে 1, এর ভর হইতেছে 2, এর ভর হইতেছে 3, তাহলে কি ভর সংখ্যাগুলা কি হয়ে গেল, অসমান হয়ে গেল না, ভর সংখ্যাগুলা কি অসমান হয়ে গেল না, কিন্তু প্রোটন সংখ্যা কি সমান থাকতেছে না, দেখো এরো ওয়ান প্রোটন সংখ্যা, তার মানে কি বলতে পারি, এইটা আর এইটা পরস্পরের আইসোটোপ, এইটা পরস্পরের আইসোটোপ, এইটার পরস্পরের আইসোটোপ, বুঝা গেছে ব্যাপারটা, বুঝছো বিষয়টা, মানে প্রোটন সংখ্যা 1 হলে সেটাকে আমরা কি বলবো, আইসোটোপ বলবো, বুঝা গেছে ব্যাপারটা, বুঝছো। এবার আসো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে, এই জিনিসটা একটু জানতে হয় ভালোভাবে, ঠিক আছে, এই জিনিসটা দেখো, আমি কিন্তু শর্টকাটে কিভাবে বের করতে হয়, অর্থাৎ একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলেই, অনেক পুরাতন, ঠিক আছে, যখন ওই যে আমাদের ব্ল্যাক হোল পেজ ছিল, ওই ব্ল্যাক হোলে আমি ক্লাসটা নিয়েছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে কি, যে পারমাণবিক ভর এত সহজ, এরকম একটা ভিডিও আছে, তুমি দেখে নিও, ঠিক আছে, ঠিক আছে, আমি নতুন করে আর টিউটোরিয়াল দিব না এটা, ঠিক আছে, তুমি ওইটা দেখে নিলেই পারবা, ঠিক আছে। কিন্তু আমরা এখানে আসলে মূলত পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি, ঠিক আছে, বা কিভাবে বের করে, এটা আমরা শিখবো, ঠিক আছে, এটা আমরা শিখবো। তো এটা জানার আগে আমার কিছু তথ্য জানতে হবে, ঠিক আছে, জানতে হবে, কি জানতে হবে, খেয়াল করো, যে কি জানতে হবে, যে কার্বন 12 আইসোটোপের
কার্বন 12 নামে একটা আইসোটোপ আছে। এই কার্বন 12 আইসোটোপের এই কার্বন 12 আইসোটোপের 1/12 আইসোটোপের পারমাণবিক ভরের পারমাণবিক ভরের 1/12 অংশ, এই তথ্যটা জানতে হবে। এই 1/12 অংশের মানটা কতটুকু, যে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই তথ্যটা আমার জানা লাগবে, ঠিক আছে। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ হচ্ছে কত, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই তথ্যটা জানতে হবে আবার, ঠিক আছে। এই তথ্যটা আমার জানতে হবে, বুঝছো ব্যাপারটা? এই তথ্যটা আমার জানতে হবে। এবং এবার আসো যে এই তথ্যটা জানবো, এরপরে কি, পারমাণবিক ভরের একটা সূত্র আছে। পারমাণবিক ভরের একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু এই যে উপরে বসাবো আমরা কি, মৌলের, মানে যে মৌলের পারমাণবিক ভর বের করতে হবে, সেই মৌলের একটির পরমাণুর ভর দেওয়া থাকবে। অর্থাৎ মৌলের একটি পরমাণুর ভর এটা কি করবে, এটা দেওয়া থাকবে, ঠিক আছে। মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই এই যে 1.66 ইন্টু 10⁻⁻24। বুঝছো ব্যাপারটা? এই পারমাণবিক ভর, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24, এই সংখ্যাটা যদি বসাই, এখানে কিন্তু কোনো একক হবে না। দেখো এই যে এটার মান কত, এটার মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24, ঠিক আছে। কিন্তু একক সহ কত, যে এত গ্রাম। বুঝছো ব্যাপারটা? কিন্তু এই গ্রামটা এখানে বসবে না, শুধু এই মানটা বসবে, ঠিক আছে। শুধু এই মানটা বসবে, খুবই গুরুত্বপূর্ণ, এই মানটা বসবে শুধু। বুঝছো ব্যাপারটা? আর উপরে বসবে কি, একটি মৌলের পরমাণুর ভর। এই একটি মৌলের পরমাণুর ভরটা দেওয়া থাকে, ঠিক আছে। একটি মৌলের একটি পরমাণুর ভর দেওয়া থাকে। ফর এক্সাম্পল ফ্লোরিনের, তোমাদের ফ্লোরিনের কথা বলে দেওয়া আছে, ঠিক আছে। ফ্লোরিনের একটি পরমাণুর ভর দেওয়া আছে কত, 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম, এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্লোরিনের পারমাণবিক ভর কত, ঠিক আছে। বের করতে পারবো না যে পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু যে দেখো একটি পরমাণুর ভর কত দেওয়া আছে, 3.16 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই কত, 1.66 ইন্টু 10⁻⁻24, একক কত হবে, গ্রাম হবে। ইজ ইকুয়ালস টু ক্যালকুলেটরে বসাও, যে দেখো উপরে হচ্ছে কত, 3.16 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24, ঠিক আছে। তাহলে আলটিমেটলি রেজাল্ট কত আসতেছে, রেজাল্ট আসতেছে 19.03, মানে অলমোস্ট প্রায় সমান 19 বলতে পারি, প্রায় সমান 19 গ্রাম বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে কি তুমি মানে প্রত্যেকটা পরমাণুর ভর, ঠিক আছে, ডিভাইডেড বাই এত করে 19, এইভাবে প্রত্যেকটা বের করবা না। তুমি তো বুদ্ধিমান, ঠিক আছে, এইভাবে তো বের করবা না। বের করবা কিভাবে, ওই যে আমি একটা শর্ট ভিডিও দিছি না, যে পারমাণবিক ভর এত সহজ, ঠিক আছে, ওই ভিডিওটা তুমি দেখে নিবা, ঠিক আছে। ওই জোর বিজোরের মাধ্যমে আমরা ওইটা শিখে ফেলছি। বুঝছো ব্যাপারটা? খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং, মজার আছে, ঠিক আছে। ভিডিওটা দেখে নিও, বুঝছো ব্যাপারটা? তাহলে খেয়াল করো, আরেকটা শিখি আমরা। আরেকটা দেওয়া আছে তোমার বইয়ে, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের
একটি পরমাণুর ভর দেওয়া আছে কত 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত প্রশ্ন। ঠিক আছে, পারমাণবিক ভর কত। ঠিক আছে, পারমাণবিক ভর কত বের করবা, যে 4.482 ইন্টু 10⁻⁻23 বসাবা, ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24। ঠিক আছে, একক কি হবে, গ্রাম হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত আসতেছে একটু খেয়াল করো। উপরে হচ্ছে 4.482 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24। আলটিমেটলি রেজাল্ট আসতেছে 27। ঠিক আছে, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসতেছে 27 গ্রাম। বোঝা গেছে ব্যাপারটা, 27 গ্রাম। তাহলে এইটা পেলাম 27 গ্রাম, এটা পেলাম 19 গ্রাম। ঠিক আছে, তাহলে এইটা এইভাবে বের করতে হয়। বোঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার হইছ? আচ্ছা, ঠিক আছে। এরপর পরবর্তী অংশে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর। ঠিক আছে, আইসোটোপের পরিমাণ থেকে গড় পারমাণবিক ভর। খেয়াল করো, এটা যদি শিখতে চাই তাহলে কিভাবে শিখবো, খেয়াল করো। যেমন ধরো আইসোটোপের শতকরা হার দেওয়া থাকবে, মৌলের গড় আপেক্ষিক ভর বের করতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তোমার বইয়ে যেটা দেওয়া আছে, যে বইয়ে দেখো ক্লোরিনের দুইটা আইসোটোপ দিয়ে দিছে, ক্লোরিন 35 আর হচ্ছে ক্লোরিন 37। ঠিক আছে, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 দেওয়া আছে। ঠিক আছে, কেমন দেওয়া আছে, ক্লোরিন 35 আছে 75%। ঠিক আছে, আর ক্লোরিন 37 আছে 25%। মোট কত 100%। মোট কত 100%। মোট কিন্তু 100% দেওয়া আছে। ঠিক আছে, ক্লোরিন 37 25%, ক্লোরিন 35 কত 75%। ঠিক আছে, এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এটা থেকে কি বের করব, গড় আপেক্ষিক ভর বের করব। ঠিক আছে, তাহলে এক নাম্বার কাজ হচ্ছে যে যেই দেওয়া আছে, যে পরিমাণটা দেওয়া আছে, ঠিক আছে, সেই পরিমাণকে দেখো, যে পরিমাণ শতকরা পরিমাণ, এক কথায় যে শতকরা পরিমাণ ইনটু কি করব, যে আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ। এই যে শতকরা, এক নাম্বার ধাপ হচ্ছে শতকরা পরিমাণ ইনটু আইসোটোপ। মানে বিষয়টা কেমন, এই যে ক্লোরিন 35-এর ভর কত, মানে আইসোটোপের ভর, এক কথায় আইসোটোপের পারমাণবিক ভর, ঠিক আছে। তাহলে এই দেখো, এই আইসোটোপের পারমাণবিক ভর কত 35 আর পরিমাণ কত 75। তাহলে 35 ইন্টু 75 করতে হবে প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে, এবং দ্বিতীয় ক্ষেত্রে 37 ইন্টু 25 করতে হবে। ঠিক আছে, 37 ইন্টু 25 করতে হবে। এটা কি প্রথম ধাপ, এই দুইটা গুণ করতে হবে। 2 নাম্বার ধাপ হচ্ছে যে এই যে আলাদা আলাদাভাবে গুণ করে পাইলাম না, এই গুণ দুইটার মান কি করতে হবে, যে মান যোগ করতে হবে। মান কি করতে হবে, মান যোগ করতে হবে। মান যোগ করতে হবে। ঠিক আছে, মান যোগ করতে হবে। মানে বিষয়টা কেমন, যে এই যে 35 ইন্টু 75 যোগ 37 ইন্টু 25 করতে হবে। ঠিক আছে, তারপরে প্রাপ্ত মানকে 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এই যে প্রাপ্ত মানকে 100 দ্বারা ভাগ করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা, প্রাপ্ত মানকে 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রাপ্ত মান কত পেলাম, যে 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি পাবো,
পারমাণবিক ভর, গড় পারমাণবিক ভর পাবো। ঠিক আছে, গড় পারমাণবিক ভর পাবো। গড় পারমাণবিক ভর পাবো। দেখো উপরে হচ্ছে কত, 35 ইন্টু 75, 35 ইন্টু 75 প্লাস হচ্ছে 37 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। আলটিমেটলি রেজাল্ট আসতেছে কত দেখো, 35.5। 35.5। এটাই কি, এটাই হচ্ছে আমার গড় আপেক্ষিক ভর। ঠিক আছে, 35.5 গ্রাম। এটাই হচ্ছে কি আমার গড় আপেক্ষিক ভর বা গড় পারমাণবিক ভর। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? ঠিক আছে, তাহলে ধাপ 2টা, ধাপ 3টা। একটা হচ্ছে শতকরা পরিমাণ দেওয়া থাকবে, এটার সাথে ওই যে আইসোটোপের ভর কি করবা, গুণ করবা। ঠিক আছে, গুণ করবা। যে কয়টা আইসোটোপ দেওয়া আছে সবগুলা কি করবা, যোগ করবা। যোগ করে 100 দ্বারা ভাগ করলেই কি আলটিমেটলি রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটা করি। এটা তাহলে উল্টাটা করব, যে দেখো গড় আপেক্ষিক ভর দেওয়া থাকবে। ঠিক আছে, গড় আপেক্ষিক ভর দেওয়া থাকবে, আইসোটোপের পরিমাণ নির্ণয় করব। বোঝা গেছে ব্যাপারটা? গড় আপেক্ষিক ভর দেওয়া থাকবে, আইসোটোপের পরিমাণ নির্ণয় করব। বুঝছো ব্যাপারটা? কিভাবে করব দেখো, যেমন এই যে তোমাদের দেওয়া আছে কপার 63 এবং কপার 65। ঠিক আছে, এদের গড় পারমাণবিক ভর দেওয়া আছে। ঠিক আছে, গড় পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর দেওয়া আছে। ঠিক আছে, ভর দেওয়া আছে কত, 63.5 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে গড় আপেক্ষিক ভর দেওয়া আছে 63.5। এবার পরিমাণ বের করব। ঠিক আছে, সর্বপ্রথম ধরি। ঠিক আছে, ধরি প্রকৃতিতে কপার 63 আছে এক্স পরিমাণ। ঠিক আছে, কপার 63 আছে কত, এক্স পরিমাণ। তাহলে X% বা এক্স পরিমাণ। ঠিক আছে, আর ধরো কপার 65 আছে, তাহলে কত, কপার 65 আছে কত পার্সেন্ট, যে 100 মাইনাস এক্স পরিমাণ না। কারণ কি, মোট হচ্ছে 100%। তার মধ্যে একটা যদি এক্স হয়, তাহলে আরেকটা অটোমেটিক 100 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এটা কি পাইলাম আমরা, পরিমাণ পাইলাম। ভর কত দেওয়া আছে, 63 আর 65। ঠিক আছে, আলটিমেটলি রেজাল্ট দেখো, আমাদের সূত্র কি, সূত্র হইতেছে যে আমাদের শতকরা পরিমাণ ইন্টু ওই যে আইসোটোপের ভর, আইসোটোপের পারমাণবিক ভর। দেখো, শতকরা পরিমাণ ইন্টু আইসোটোপের ভর প্লাস শতকরা পরিমাণ ইন্টু এই যে আইসোটোপের ভর ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু কত, গড় পারমাণবিক ভর। এটা জানি না আমরা। দেখো বুঝো ব্যাপারটা, যে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে শতকরা পরিমাণ ইন্টু আইসোটোপের পারমাণবিক ভর। ঠিক আছে, আইসোটোপের পারমাণবিক ভর। এই যে শতকরা পরিমাণ কত আছিল, X%। কি X% আছিল, 63 X% আছিল না, তাহলে 63 ইন্টু এক্স। বুঝা গেছে ব্যাপারটা? প্লাস ওই যে যোগ করতে হয়, প্লাস। তারপরে পরবর্তীটা কত, 65-র ক্ষেত্রে কত, 100 মাইনাস এক্স না, 100 মাইনাস এক্স 65-র ক্ষেত্রে। তার মানে 65 ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু কত, 63.5 দেওয়া আছে। এখন এক্স এর মান বের করবো আমরা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হইতেছে 63x প্লাস হচ্ছে কত, দেখো 65 ইন্টু 100, তার মানে 6500 মানে 6500 মাইনাস হচ্ছে কত, 65x ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু 63.5। তাহলে আলটিমেটলি রেজাল্ট কত আসতেছে দেখো, 65x থেকে 63x বাদ দিলে মাইনাস 2x পড়ে থাকতেছে। ঠিক আছে, প্লাস 65 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু 63.5। আর গুণ করো, আর গুণ করলে থাকতেছে মাইনাস 2x প্লাস 6500 ইজ ইকুয়ালস টু কত, 63 সাথে 63.5 ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 6350। ঠিক আছে,
তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে -2x ইজ ইকুয়ালস টু কত, 6350 মাইনাস 6500। অতএব এই পাশে থাকতেছে -2x ইজ ইকুয়ালস টু -6350 মাইনাস হচ্ছে, তাহলে এই পাশে থাকতেছে -150। অতএব এই পাশ থেকে মাইনাস, এই পাশ থেকে মাইনাস বাদ, এই এক্স এই পাশে থাকলো, এইটা 150কে কি করবে, ভাগ করবে না, তাহলে 150কে ভাগ করলে কত, 75 থাকে না, তাহলে 75। ঠিক আছে, তাহলে এক্স পাইলাম কত, 75%। এক্স পাইলাম কত, 75%। এক্স কাকে ধরছিলাম, 63কে না, তার মানে কি, এই যে কপার 63-র পরিমাণ হচ্ছে 75%। ঠিক আছে, কপার 63-র পরিমাণ হলো 75%। তাহলে কপার 65-র পরিমাণ কত, এই যে 100 মাইনাস 75 ইজ ইকুয়ালস টু 25%। বুঝা গেছে ব্যাপারটা, 25%। বুঝছো ব্যাপারটা, বুঝছো, খুব সহজ না। তাহলে কপার পাইলাম 75%, কপার 63 পাইলাম 75%, আর কপার 65 পাইলাম 25%। বুঝছো ব্যাপারটা, বুঝা গেছে ব্যাপারটা। এই তো আমাদের শেষ। ঠিক আছে, এই যে এটা দিয়ে আমাদের এই ক্লাসও শেষ হয়ে গেল। তার মানে কি, আমাদের পারমাণবিক ভরের যে দ্বিতীয় ক্লাস আসছিল সেটাও কি হয়ে গেল, আমার কমপ্লিট হয়ে গেল। বুঝছো ব্যাপারটা, বুঝছো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আমরা তৃতীয় ক্লাসে আমরা গাণিতিক বিশ্লেষণ করব এবং বোর্ডে কেমন কোয়েশ্চেন আসছে এটা নিয়ে আলোচনা করব। বুঝা গেছে ব্যাপারটা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।